We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। আরে ভাই দাঁড়ান না, ছবিটা তো নিতে দিন। সত্যিকারের ভ্যাকেশনে যেতে চান তো জুপিতে লুডো খেলুন না। জুপিতে খেলুন লুডো আর ঘরে আনুন কোটি কোটি নগদ পুরস্কার। জুপি.com থেকে এক্ষুনি অ্যাপ ডাউনলোড করুন, ডাইস ঝাঁকান আর ঘুরে আসুন যেখানে ইচ্ছে। এই খেলায় আর্থিক ঝুঁকি আছে, এর আসক্তি হতে পারে, দায়িত্বশীল হয়ে খেলুন। উনি জি চুপ করে বসে থাকতে পারেন না। বিদেশ ভ্রমণ না থাকলে বাধ্যই তাকে এ পোড়ার দেশে থাকতে হয়। এদেশে থাকার অন্যতম একটা ঝামেলা হলো লোকে জানতে চায় মণিপুরে কি হচ্ছে, এখনো সেখানে দাঙ্গার আগুন থামলো না কেন, বীরেন্দ্র সিং পদত্যাগ করছেন না কেন, বাংলাদেশের একদা প্রধানমন্ত্রী কি রাজনৈতিক আশ্রয় আছেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ব্যাপারে আপনি কি ভাবছেন, এদেশের সংখ্যালঘু মুসলমান মানুষজনদের ওপরে অত্যাচার হচ্ছে কেন? এই সমস্ত বাজে এবং উটকো প্রশ্নের মুখে তাকে চুপ করে থাকতেই হয়। কিন্তু সেভাবে তো থাকা যায় না, কাজেই তাকে মাঝে মধ্যেই কিছু করতে হয় যা হঠাৎই মানুষজনকে চমকে দেবে, বা মানুষের জন্য কিছু কাজ বরাদ্দ করে দিতে হয় যাতে মানুষ তা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ধরুন आज से 500 और 1000 का नोट कागज का टुकड़ा हो गया। কি হাসি ওনার মুখে। আমি আপনি লাইনে। ওনাকে আমাদের কাজ করার জন্য ভোট দিয়ে গদিতে বসানো হলো, আর বসে স্তক তিনি আমাদেরকে নানান টাস্ক দিয়েই যাচ্ছেন, আর না করলেই হুমকি। অমুক তারিখের মধ্যে আপনার ঘরে থাকা সমস্ত ক্যাশ যদি না ব্যাংকে পৌঁছে দিতে পারো তাহলে ওই টাকার আর কোনো ভ্যালুই থাকবে না, কাজেই দৌড়াও। ঘরের টাকা বাঁচানো তো পরে, পেট চালানোর জন্য টাকা জোগাড় করাও ছিল আসলি কাজ। তো সে পর্ব চুকল। তিনি 2000 টাকার নোট জারি করলেন, কালা ধান ফেরত এলো না, উল্টে কবছরের মধ্যে সেই 2000 টাকার নোটও তুলে নেওয়া হলো। এবার নতুন ফতোয়া, আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যোগ করুন, না হলে মোবাইল বন্ধ। ছোট 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 এসব করে কি হবে? কি হবে পরে জানা যাবে, মোবাইল বন্ধ হলে চাকরি যাবে। করলাম। বাড়ি ফিরে ঘাম শুকোনোর আগে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টকে জুড়ে দিতে হবে, না হলে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। প্রধানমন্ত্রী দেশের জন্য কি করছেন সে প্রশ্ন করার আগেই আবার একটা নতুন কাজ, ঝাড়ু নিয়ে বেরিয়ে পড়লেন। স্বচ্ছ ভারত অভিযান। তিনি একদিন বের হলেন, ভক্তরা 10 দিন, ভক্তদের চাপে আমরাও 5 দিন। ততদিন কিন্তু ঘরে ফিরেই স্বামী শুনেছেন প্রশংসা, আরে বাস কি ভালো ঝাড়ু দাও তুমি, আজ থেকে বিশুর মা নয়, ঘরটা তুমিই ঝাড়ু দিও। আমাদের প্রধানমন্ত্রী দেশের পুরুষ সমাজকে ঝাড়ুদার করে তুলল। এরকম নানান কাজ, মধ্যে মধ্যে মন্দির আর স্ট্যাচু উদ্বোধন, আর ওই যে আসছে মঙ্গলসূত্র কেড়ে নেবে। সব মিলিয়ে একজন করিতকর্মা প্রধানমন্ত্রী, যিনি বছরে যে কটা দিন দেশে থাকেন কার সাধ্যে ওনাকে একটাও প্রশ্ন করেন। তিনি হেড স্যারের মতো রোজ হোম টাস্ক দিয়েই চলেছেন। আবার আসছে নতুন আধার কার্ড 0.2 ভার্সন, সেটা করাতে হবে, মানে নতুন আধার কার্ড হবে, আবার মোবাইলের সঙ্গে, গ্যাসের সঙ্গে, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, ফিক্সড ডিপোজিটের সঙ্গে, এসআইপির সঙ্গে জুড়ে দিতে হবে। হোমওয়ার্ক শেষ না হলে হয় মোবাইল বন্ধ হবে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হবে, না হলে স্যালারি জমা পড়বে না। 2014 থেকে এটাই চলছে। ফিরছি আলোচনায় একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বলতে ভুলেছি, এর মধ্যে সিএ এসেছে, নতুন নাগরিকত্ব বিল। আপনি যে দেশের নাগরিক সেটা প্রমাণ দিতে হবে। মোদিজি স্বয়ম্ভু, সেই সিরিজে 2টো কাজ আর কিছুদিনের মধ্যেই হবে। এক হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, শুনতে ভালো, সবার জন্য এক আইন, কিন্তু সংরক্ষণের কি হবে, মহিলাদের ম্যাটারনিটি লিভের কি হবে, এরকম অনেক প্রশ্নের সঙ্গে সর্দারজিরা প্রশ্ন করতেই পারেন যে আমাদের কি পাগড়ি খুলে হেলমেট পরতে হবে, দেবোত্তর সম্পত্তি কোন ধারায় কিভাবে থাকবে, সেখানে দেব তো হিন্দু, ওদিকে ওয়াকফ, হজ, হাজারো মন্দিরের ট্রাস্ট, তার আইন কিভাবে হবে, সেসব পরে হবে। আপাতত ইউনিফর্ম সিভিল কোডের কথা বলে মুসলমান চমকানো চলছে। দাঁড়া বেটা, 4টে বিয়ে ঘোচাচ্ছি। এমনিতেই মুসলমানের মধ্যে পলিগামি কমে 18% এসে ঠেকেছে, তাও আবার তারা সব প্রবীণ লোকজন।
কিন্তু সেটা তো কথা নয়, আসলে তো ভয় দেখানো। এবং আরেক নয়া খিলৌনা নিয়ে মোদিজি এখন ভীষণ অ্যাক্টিভ। এক দেশ এক ভোট, মানে একবারই ভোট হবে, রাজ্য আর দেশের সরকার একই সঙ্গে নির্বাচন হবে। যদি ভাবেন এর সঙ্গে পঞ্চায়েত বা পুরসভা বা কর্পোরেশনের ভোটও হবে, তাহলে ভুল ভাবছেন। ওনার লক্ষ্য লোকসভা বিধানসভার ভোট একসঙ্গে করানোর। যুক্তি অকাট্য, খরচ কমে যাবে। এক ভোটের খরচে আপনি আপনার এলাকার এমপি এমএলএ একসঙ্গে নির্বাচন করে ফেলবেন। প্রচারও একটাই হবে, সেখানেও খরচ কমবে। মোদিজিকে কম ঘুরতে হবে। সব মিলিয়ে এক দেশ এক ভোট হলো আরএসএস, বিজেপি এবং মোদি শাহের নেক্সট প্রজেক্ট। আসলে ওনাদের ওই এক দেশ এক নেতা এক দল এক ভাষা এক পোশাক এক খাবার, এই যে ন্যারেটিভটা, এটা বেশ খাপ খেয়ে যায় এই এক দেশ এক ভোটের সঙ্গে। মনে করিয়ে দিই, হিটলারের সময় স্লোগান আইন হোক আইন রাখ আইন ফুয়েরার, এক দেশ এক জাতি এক নেতা। ঠিক সেরকম এই খুদে হিটলাররাও চায় ওই মডেলকে ফলো করতে। কিছুতেই তা হয়ে উঠছে না, কারণ আমাদের দেশের ডিএনএতে যে বৈচিত্র্য ভরা আছে তা কোনো না কোনোভাবে বেরিয়ে আসছে। সেটাকে কমব্যাট করার জন্যই এই এক দেশ এক ভোটের অবতারণা। প্রথম যুক্তি, প্রচুর খরচ হয়, আলাদা আলাদা ভোট করা প্রচুর খরচ। আচ্ছা, একটু খরচের হিসেবটাও দেখে নিন, কারণ আমাদের গণতন্ত্রকে বাঁচাতে কত খরচ হয় সেটাও তো জানা দরকার। গণতন্ত্র বজায় রাখতে প্রথম খরচ নির্বাচনের, তার হিসেবটা দেখুন। 1952-তে আমাদের দেশে প্রথম নির্বাচনের জন্য খরচ হয়েছিল 10.45 কোটি টাকা। তখনকার জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু 60 পয়সা। 57-তে খরচ কমে দাঁড়ায় 5.9 কোটিতে, মাথাপিছু 30 পয়সা। 62-তে 7.32 কোটি টাকা, মাথাপিছু আবার সেই 30 পয়সা। নেহরু মারা গেছেন, 67-তে ভোট, 10.8 কোটি টাকা খরচ হলো, মাথাপিছু 4 পয়সা। এরপর 71, ইন্দিরা গান্ধী, নবকংগ্রেস, মোট খরচ 11.61 কোটি টাকা, মাথাপিছু 4 পয়সা। 77-এ জনতার সরকার এলো, নির্বাচনে মোট খরচ 23.4 কোটি টাকা, মাথাপিছু 7 পয়সা। সরকার টিকলো না। 80-তে আবার নির্বাচন, খরচ 54.77 কোটি টাকা, মাথাপিছু 1.5 টাকা। 84-85 নির্বাচন, 81.51 কোটি টাকা, মাথাপিছু 2 টাকা। 89 নির্বাচন, মোট খরচ 154.22 কোটি টাকা, মাথাপিছু খরচ 3.1 টাকা। 91-92 নির্বাচন, মোট খরচ হলো 359.1 টাকা, মাথাপিছু 7 টাকা। 96 সালের নির্বাচনে খরচ হলো 597.34 কোটি টাকা, মাথাপিছু খরচ দাঁড়ালো 10 টাকা। 2 বছর পরেই আবার ভোট। 98 সালের নির্বাচনে খরচ হলো 666.22 কোটি টাকা, মাথাপিছু খরচ দাঁড়ালো 11 টাকা। 1 বছর পরে আবার ভোট। 1999-তে নির্বাচনের খরচ 947.68 কোটি টাকা, ভোটার সংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু 15 টাকা। 2004-এর নির্বাচনে 1113.88 কোটি টাকা, মাথাপিছু খরচ 17 টাকা। 2009-এর নির্বাচনে মোট খরচ হলো 846.67 কোটি টাকা, মাথাপিছু 12 টাকা। আগের নির্বাচনে একটু কম খরচ হয়েছিল, 2014-তে তা এক লাফে বেড়ে দাঁড়ালো 3,870 কোটি টাকায়। 4 গুণ খরচ বাড়ল, 46 টাকা মাথাপিছু খরচ হলো। 2019-এ 6,500 কোটি টাকা মোট খরচ, মাথাপিছু খরচ 72 টাকা। মানে 52-র গণতন্ত্র প্রতিষ্ঠা করার খরচ মাথাপিছু 60 পয়সা, আর 2019 সালে সেই গণতন্ত্রকে বজায় রাখার খরচ মাথাপিছু বেড়ে দাঁড়ালো 72 টাকায়, মানে 120 গুণ। 2024-এ নির্বাচন কমিশনের হিসেব 1 লক্ষ কোটি টাকা, মানে মাথাপিছু খরচ কম বেশি 170 টাকা। এরপরে আছে রাজ্যে রাজ্যে নির্বাচন, উপনির্বাচন ইত্যাদি, তার মানে খরচ আছে। তাহলে এমনিতে মনে হতেই পারে এটাই তো সব থেকে সোজা উপায়, দুটো ভোট একসঙ্গে হোক। এটা মোদিজির মাথা থেকে বেরিয়েছে, দারুণ ব্যাপার। উনিজির বুদ্ধি আছে বলতে হবে। ভক্তরা এর মধ্যে বলতে শুরু করেই দিয়েছেন, দেখেছো আমাদের নেতার মাথায় কত বুদ্ধি, এর আগে এই খরচা বাঁচানোর কথা তো কেউ ভাবেননি। আসছি সে কথায়।
বিরতির পরে সঙ্গে থাকুন। এক দেশ এক ভোট নিয়ে ভক্তরা দাবি করেছেন এইভাবে খরচ বাঁচানোর কথা আগে কেউ ভাবেননি। যারা বলেন তাদের তো ধারণাটাই এটা যে নেহেরু, প্যাটেল, লাল বাহাদুর শাস্ত্রী বা সেই সময়কার নেতাদের তো কোনো জ্ঞানগম্যি ছিলই না, তারা সবাই মিলে তো দেশটাকে ডুবিয়েছেন। এই তো প্রথম নরেন্দ্র মোদী এলেন দেশকে রক্ষা করতে। সেই তাদেরকে জানাই, আমাদের দেশে 1952 থেকে সাধারণ নির্বাচন শুরু হয়েছে, আর সেই সময় থেকেই দেশের সাধারণ নির্বাচন আর রাজ্যের নির্বাচন একসঙ্গেই হতো। হ্যাঁ, প্রত্যেক রাজ্যের ভোট একসঙ্গেই হয়েছিল। তাহলে আলাদা আলাদা হলো কি করে? কে করলো? কেউ করেনি। বিভিন্ন কারণে রাজ্য সরকার ভেঙে গেছে, আবার নির্বাচন হয়েছে, সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, সরকার ভেঙে গেছে, দল ভাগ হয়েছে, সরকার ভেঙে গেছে, এমনকি ইউনিয়ন সরকারও ভেঙেছে ওই একই কারণে, আবার নির্বাচন হয়েছে। আমাদের দেশের 1 বছরের মধ্যে দিল্লির সরকার ভাঙতে দেখেছি, আবার নির্বাচন হয়েছে। অটল বিহারীর সরকার ভাঙতে দেখেছি, দেবেগৌড়ার সরকার ভাঙতে দেখেছি, আবার নির্বাচন হয়েছে। না হয় উপায় কি? সংখ্যা নেই, তারপরেও গণতান্ত্রিক রীতিনীতি মেনে সরকার চালানো সম্ভব নয়। রাজ্য সরকার তো মুড়ি মিছরির মতো ভেঙেছে, বিজেপি তো ভেঙেছে কতবার। কাজেই যে রাজ্য আর ইউনিয়ন সরকারের নির্বাচন একসঙ্গেই শুরু হয়েছিল, তারা আলাদা আলাদা হয়েছে সেই ভাঙনের নিয়ম মেনে। এই সমস্যার সমাধান সম্ভব নয়। কাজেই আবার যদি একসঙ্গে ভোট হয়ও, সেগুলো একসঙ্গেই হতে থাকবে এমন সম্ভাবনা নেই। কিন্তু ওই যে মোদিজির বসে থাকলে আঙুল চুলকায়, আর আঙুল চুলকলে তিনি দেশের অনেক অঙ্ক, কোটি টাকা নষ্ট না করে থামবেন না। এই এক দেশ এক ভোটও হলো সেরকম একটা প্রজেক্ট, যে আসলে তিনি ওই একটা কিছু করার তাগিদেই করবেন এবং দেশ আবার পথে বসবে। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। বামপন্থীরা মানুষের বেসিক ডিমান্ড নিয়ে রাস্তায় নেমেছেন, আন্দোলন করেছেন, স্ট্রাইক ডেকেছেন, মানুষের সমর্থন পেয়েছেন। আবার সেই বেলাগাম আন্দোলন, স্ট্রাইক আর ঘেরাও আন্দোলন এই বাংলার শিল্প সম্ভাবনাকে নষ্ট করেছে, গোদা বাংলায় ভোগে পাঠিয়েছে। একদলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা স্বৈরাচারের জন্ম দেয়। বিভিন্ন সময়ে আমরা তা দেখেছি। ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী থেকে নরেন্দ্র মোদীর সরকারে সেই স্বৈরাচার ছিল, আছে। আবার কোয়ালিশন সরকার মানে চুলোচুলি, দুর্নীতি আর প্রধানমন্ত্রীত্বের পদ নিয়ে আকচাকচিও আমরা দেখেছি। খবর আর তার ব্যাখ্যা একমাত্রিক নয়, তার আলাদা আলাদা ব্যাখ্যা আছে। দুধার, 3 ধার কিংবা 7 ধার, সমস্ত দিক থেকেই আলাদা আলাদা ব্যাখ্যা আসতেই পারে। আমরা আমাদের এই অনুষ্ঠানে সেই সমস্ত ধার থেকেই একটা খবরকে বোঝার চেষ্টা করব। সাদায় কালোয়, ভালোয় মন্দে, বামে বা ডাইনে, সব দিকের খবর সাদা কালো অদ্বিতীয়। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens